স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। এবারে পুরো খবর। ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ তে আবেদনের সময়সীমা আরও 10 বছর বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নাগরিকত্বের আবেদন 2024 সাল পর্যন্ত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগের সময়সীমা ছিল 2014 সাল পর্যন্ত। সেখানে অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে রাখার হুমকিও দিয়েছে দিল্লি। ভারতে এক ধাক্কায় 10 বছর বেড়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ তে আবেদনের সময়সীমা। এই সময়সীমা 2014 ডিসেম্বর থেকে বাড়িয়ে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এ নিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় সরকার। নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে যেসব হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীরা ভারতে এসেছেন তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। বরাবরের মতো নয়া বিজ্ঞপ্তিতেও নেই মুসলিম সম্প্রদায়ের নাম। ওই বিজ্ঞপ্তিতে নাগরিকত্ব আইন আরো কঠোর করার বার্তা এসেছে। সব রাজ্যকেই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশনা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, ভিসা ও পাসপোর্ট ছাড়া যারা ভারতে এসেছেন তাদের অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে, রাখা হবে ডিটেনশন ক্যাম্পে। কেন্দ্রীয় সরকারের এমন সিদ্ধান্তে এরই মধ্যে ভারত জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া, বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলোতে। কেননা এসব রাজ্যেই অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। আসমা তুলি, নিউজ 24। ফের পাকিস্তানকে বন্যার সতর্কবার্তা দিয়েছে ভারত। উত্তর ভারতে প্রবল বর্ষণে শতদ্রু নদী সহ কয়েকটি নদীর পানি বিপজ্জনকভাবে বাড়ায় মঙ্গলবার এই পূর্বাভাস দিয়েছে দিল্লি। মানবিক কারণেই এই সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে দাবি ভারতের। এর আগে গত সপ্তাহে বন্যার পূর্বাভাস দিয়ে 3 বার সতর্ক করা হয়েছিল ইসলামাবাদকে। মঙ্গলবার ফের পাকিস্তানকে সতর্কবার্তা পাঠালো ভারত। এদিকে ভারতের ছাড়া পানি ও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের মৃত্যু বেড়ে 41 জনে দাঁড়িয়েছে। বাড়ছে ক্ষয়ক্ষতির তালিকাও। এদিকে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বান্নুতে আধা সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে জঙ্গি হামলায় 6 নিরাপত্তা সদস্য ও 6 জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঘাঁটির দেয়ালে আঘাত হানলে হামলা শুরু হয়। এরপর অন্য জঙ্গিরা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়লে প্রায় 12 ঘন্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এই ঘটনায় 16 জন নিরাপত্তা কর্মী সহ 3 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে শুধু শক্তির প্রদর্শনী নয়, বিশ্ববাসীর প্রতি নতুন বার্তাও দিল চীন। মানবতার অভিন্ন ভবিষ্যতের অঙ্গীকার করলেন প্রেসিডেন্ট শি জিনপিং। তিয়ানানমেন স্কোয়ারে পুতিন ও কিমকে পাশে রেখে আকাশ, স্থল ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার ট্রায়াডের সক্ষমতার প্রদর্শন করেন তিনি। এদিকে 3 নেতার জোটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। নিখুঁত পদক্ষেপ আর আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী, এ যেন শক্তি প্রদর্শনের এক নতুন মঞ্চ। বুধবার বেইজিং এ উদযাপন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে চীনের প্রতিরোধের 80তম বর্ষপূর্তি। এ উপলক্ষে তিয়ানানমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজে চোখ ধাঁধানো সব অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শন করে চীন। প্রথমবারের মতো একসঙ্গে আকাশ, স্থল ও সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য নিউক্লিয়ার ট্রায়াড সক্ষমতা প্রদর্শন করা হয়। 70 মিনিটের এই প্রদর্শনীতে নিজেদের সর্বাধুনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক আর যুদ্ধবিমানে বেইজিং তুলে ধরেন ক্রমবর্ধমান সামরিক শক্তি। অনুষ্ঠানের নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় শির পাশে ছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম সহ আরও 26 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। 50,000-এর বেশি দর্শকের উদ্দেশ্যে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট। শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি, এসব পথের একটা বেছে নেয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। আমরা কখনোই কোনো হুমকির কাছে মাথা নত করব না।
এদিকে এই আয়োজনকে বিশ্বশক্তি হিসেবে চীনের উত্থান এবং পশ্চিমাদের প্রতি এক কঠোর বার্তা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। Its neighbors can only try to protect or try at least to make an attempt to protect themselves. অন্যদিকে তিন নেতার এ জোটকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। আফরিন মৌ, নিউজ 24। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্যাভাব আরও ভয়াবহ রূপ নিয়েছে গাজায়। গত এক মাসে অপুষ্টিতে 185 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে অনেকেই শিশু। গাজা সিটিতে দখলদারদের স্থল অভিযানে নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। 24 ঘন্টায় প্রাণহানি হয়েছে আরও 105 ফিলিস্তিনের। চূড়ান্ত বিজয় অর্জন করে যুদ্ধ থামাবে ইসরায়েল, এমনটাই বার্তা দিয়েছে IDF। গাজায় আরও গভীর হচ্ছে দুর্ভিক্ষের ছায়া। ইসরায়েলের অবরোধের কারণে তীব্র খাদ্য সংকটের জেরে গত এক মাসে উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে মারা গেছেন 185 জন, যার একটি বড় অংশই শিশু। উপত্যকার প্রায় 43,000 শিশু এবং 55,000-এর বেশি গর্ভবতী নারী অপুষ্টিতে ভুগছেন। দখলদারদের হামলায় গাজায় প্রতিনিয়ত বেসামরিক ফিলিস্তিনিদের মৃত্যু হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় পালিয়ে বেড়ানো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। আমরা তো কবেই মরে গেছি, শুধু নিজের ডাকের জন্য অপেক্ষা করছি। এইভাবে পালিয়ে বেড়ানোকে কি বেঁচে থাকা বলে? এর মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানালেন, গাজায় যা শুরু হয়েছে তা গাজাতেই শেষ হবে। হাজার হাজার রিজার্ভ সেনাকে গাজা সিটিতে নতুন অভিযানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধানও জানিয়েছেন, চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত থামবে না এ যুদ্ধ। এদিকে লোহিত সাগরে আবারও একটি ইসরায়েলি জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। নিবির আমিন, নিউজ 24। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিযান চালিয়ে 770 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার রাতে বুকিত বিনতাং এলাকায় চালানো এই ধরপাকড়ে আটক হওয়াদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি, যাদের সংখ্যা 396 জন। এছাড়া মিয়ানমার, নেপাল ও ভারতের নাগরিকও রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং বৈধ কাগজপত্র ছাড়া কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিভিন্ন ডিটেনশন সেন্টারে পাঠানো হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ছেলেদের ক্রিপ্টোকারেন্সি সংস্থা ওয়ার্ল্ড লিবার্টি ফিনান্সিয়ালের ডিজিটাল মুদ্রা এখন শেয়ার বাজারে লেনদেন হচ্ছে। এর ফলে ট্রাম্প পরিবারের মালিকানায় থাকা ক্রিপ্টোর মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় $500 কোটি। সংস্থাটির ডিজিটাল মুদ্রার দাম শুরুতে কিছুটা কমলেও শুধু ট্রাম্পের ব্যক্তিগত ক্রিপ্টো সম্পদের পরিমাণই এখন $340 কোটি বেশি। এই ঘটনাকে ডেমোক্রেটরা সরাসরি ক্ষমতার অপব্যবহার বলে অভিযোগ করেছে। তবে ট্রাম্প প্রশাসন এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, এটি দেশের অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করবে। ক্ষমতায় আসার পর ক্রিপ্টোকারেন্সি নিয়ে কঠোর নিয়ম কানুনও শিথিল করেছে ট্রাম্প প্রশাসন। $6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের যুক্তি, এই সিদ্ধান্তে ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলো লাভবান হবে। ভিসা বাতিল চীনের জন্য অপমানজনক হবে বলেও মনে করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের শঙ্কা, এতে ওয়াশিংটন বেইজিংয়ের সম্পর্ক দুর্বল হতে পারে। বিদেশি শিক্ষার্থীদের ভিসা নেওয়া নিয়ে কয়েক মাস ধরে কঠোর অবস্থানে ছিল ট্রাম্প প্রশাসন। এবার সেই অবস্থান থেকে সরে 6 লাখ চীনা শিক্ষার্থীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আগামী 2 বছর চীনা শিক্ষার্থীদের এসব ভিসা দেওয়া হবে। চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার মধ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে নানা যুক্তিও তুলে ধরেন ট্রাম্প। বলেন, ভিসা বাতিল করা চীনের জন্য অপমানজনক হবে। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ছোট ছোট বিশ্ববিদ্যালয়গুলোর জন্য উপকার হবে বলে দাবি তার। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, চীনা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য অর্থ নিয়ে আসবেন। তাদের ভিসা বন্ধ করলে বেইজিং ওয়াশিংটনের সম্পর্ক দুর্বল হতে পারে বলেও শঙ্কা তার।
তবে মার্কিন প্রেসিডেন্টের এই যুক্তি মানতে নারাজ খোদ তার দল রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা বলেন সরকারের এই সিদ্ধান্ত ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির সঙ্গে সাংঘর্ষিক। গেল মে মাসে চীনের শিক্ষার্থীদের ভিসা দেয়া বাতিল হবে বলে সতর্ক করেছিল হোয়াইট হাউস, বিশেষ করে যাদের চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সংযোগ রয়েছে। আসমাতুলি, নিউজ 24। সংবাদ শেষ করব, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদনের সময়সীমা আরো 10 বছর বাড়ালো মোদী সরকার। অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে রাখার হুমকি। বেজিংয়ে ইতিহাসের অন্যতম বড় সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত, এক মঞ্চে শি, পুতিন, কিম। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, অভিযোগ ট্রাম্পের। এবং গাজায় এক মাসে অপুষ্টিতে 185 জনের মৃত্যু, শিশু ও সাংবাদিক সহ প্রাণহানি আরো 105। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, জানালো ইসরায়েল। দর্শক, এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।